আসসালামু আলাইকুম, খোরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রশাসন সঠিকভাবে কাজ করলেই জনরায় প্রতিফলিত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতির সাথে কোনো আপোষ করা হবে না। রাজধানী ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে একথা বলেন সরকার প্রধান। মেধা, স্বচ্ছতা ও কর্মদক্ষতার ভিত্তিতেই কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। দেশের ৮ বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকদের অংশগ্রহণে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ডিসি সম্মেলন, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা প্রশাসকদেরকে সততা, ন্যায়, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিবে না, যোগ্যতা হবে পদোন্নতির ভিত্তি। আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেদিকে নজরদারি, মোবাইল কোর্ট পরিচালনা করা সহ ডিসিদের বিভিন্ন পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণই জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতার উপরে সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য বলা যায় প্রায় পুরোটাই নির্ভর করে। কাজের গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত আইন কানুন ও জটিলতাকে অজুহাত হিসাবে আমরা ব্যবহার না করি, বরং বাস্তবসম্মত, কার্যকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা আমরা প্রশাসনের সকল পর্যায়ে গড়ে তোলার চেষ্টা করি। ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসন কাজ করলেই জনগণ তার রায়ের সুফল পাবে। আপনারা বিধিবদ্ধ নিয়ম মেনে জনগণের জন্য সরকারের গৃহীত সেই কর্মসূচিগুলিকে সুচারিতভাবে বাস্তবায়ন করবেন। এটিই কিন্তু জনপ্রশাসনের কাছে সরকারের প্রত্যাশা। আমি আশা করব আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। এবারের ডিসি সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। ৬ মে শেষ হবে এই সম্মেলন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এক সপ্তাহ পর রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন সুনামগঞ্জের কৃষাণী। 10 দিন আগে কেটে আনা ধান খড় রোদে শুকাতে দিয়েছেন। পচা দুর্গন্ধযুক্ত এসব ধান খড় রোদ বাতাসে শুকিয়ে আবার স্তূপ করে রাখবেন। তারপরও কিছু ধান ভালো থাকলে সিদ্ধ দিয়ে তুলতে পারবেন, সন্তানের মুখে খাবার তুলে দিতে পারবেন এই আশায়। তবে কতক্ষণ এই রোদ থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। তারপরও যতটা পারছেন চেষ্টা করছেন সময়কে কাজে লাগাতে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, আগামী আরও 3 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে দুশ্চিন্তার শেষ নেই হাওরের মানুষের। এদিকে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, চলতি চেলায় এবং খাসিয়ামারা নদীর পানি 24 ঘন্টার ব্যবধানে দ্বিগুণ বেড়েছে। ধান টান তো সব দিয়ে গেছে, তোরাতুরি যাই কিছু আনছিলাম শুকাইতে পারি না। এইডি কিছু শুকনা আছে, এইডি কিছু দিছি, আজে ধান কাটা কিছু আছে, এটা তো গের আসতেছে, তখন ভাঙাইছি নেই। সরকারে যদি আমরা দয়া করে কিনুটা করবো, আর না করলে তা এরা তো আমরা সামনে যারও তো কি ফানি হইব বাবা, এটা তো আর করতে না। দান তো মনে করুন আনছি, আন্না তো লওয়ার মতো কোনো কুদরত নাই। এই যে পচা গেছে গাইডি খাইতাম, ফারাম কি না ফারাম এটারই কোনো ঠিক ঠিকানা নাই। জানার শান্তি নাই, আমার খেত গেছে কি পানি তলে দান আনছি, তা চলে গেছে গিয়া, আমি এখন কিতা করতাম। এই মুহূর্তে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাবেদ, আজ তো রোদ উঠেছে, ধান শুকানো নিয়ে কৃষকরা কি বলছেন? কিছুক্ষণ আগে একজন কৃষাণী যেটা বললেন তাদের ভাষায়, আমি এখন কিতা করতাম, আসলে তারা এখন কি করবেন, প্রত্যেকটা কৃষক কৃষাণীর মুখেই এই গল্প, এই কথা।
তারা এখন কি করবেন, আগামী দিনে কিভাবে চলবেন, কিভাবে আবার মাঠে নামবেন। 1 বছরের জন্য তারা যে বোরো ধানটা উৎপাদন করে সেই বোরো ধানটা ধ্বংস হয়েছে, কিছুটা আনতে পেরেছে, তাও আবার পচে গেছে। এখন এই সময়টা তারা কিভাবে পাড়ি দিবেন, আগামী দিনগুলিতে কিভাবে মাঠে নামবেন সেই দুশ্চিন্তা। তারপরও আজকে 7 দিন পর রৌদ্রের দেখা পাওয়ায় কৃষক কৃষানি সবাই কর্মব্যস্ত দিন আজকে পার করছেন এবং সবাই বলছেন এই সময়টাকে, রৌদ্রটাকে কাজে লাগাতে হবে। যত দ্রুত সম্ভব সবাই এই খড়, এই ধান রৌদ্র দিচ্ছেন, পচা ধানগুলি রৌদ্র দিচ্ছেন। বলছেন যে এখান থেকে যদি কিছুটা বাঁচানো যায়, নিজেরা খেতে না পারলেও অন্তত হাঁস মুরগিকে তো খাওয়ানো যাবে, তাও তো রক্ষা করা যাবে। আর খড় যেভাবে পচে গেছে সেক্ষেত্রে তাদের গরু, ছাগল, মহিষ এগুলিকে কিভাবে খাওয়াবে সেই চিন্তাও তাদের মাথায়। অর্থাৎ তাদের জীবনযাত্রায় যা যা দরকার সব কিছু শেষ হয়েছে। এক ধানকে কেন্দ্র করে কিন্তু তাদের জীবন জীবিকা, তাদের সংসার, ধর্ম সব কিছু কিন্তু তারা এখান থেকে পালন করেন, লালন করেন, সবই করেন। এখন আজকে এই যে আমি যে দাঁড়িয়ে আছি আপনার সুনামগঞ্জের সদরের এই যে হাওরটিতে, এই হাওরটি খুবই বড় একটি হাওর, 4টি উপজেলাকে এই হাওরটি সংযুক্ত করেছে। এই হাওরের মানুষের দুর্দশা, কষ্টের শেষ নেই এবং তারা বলছেন এখানে পানি জমার কারণেই আজকে এই নদীর পানি জমে গেছে এবং বৃষ্টি হয়েছে, পানি নিষ্কাশন হতে পারেনি, অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ হয়েছে, যার ফলে এই ঘটনা ঘটেছে। এখন নতুন করে যেন কাউকে আর নিঃশেষ হতে না হয়, মানে এই জিনিসটা চাচ্ছেন, যারা নিঃশেষ হয়েছেন, আগামীতে যেন নতুন করে এই তালিকা অন্তর্ভুক্ত করতে না হয়। তারা বাঁচতে চান, কাজ করতে চান, কারো সহযোগিতা চান না, কিন্তু কারোর দ্বারা যেন সমস্যা সৃষ্টি না হয়, সরকার যেন এই জিনিসটা দেখেন, সেই জিনিসটা তারা বলছেন। এই হচ্ছে হাওরের মানুষের এখন আজকের চিত্র। দর্শক, জানছিলাম বৃষ্টির কারণে হাওর অঞ্চলের ক্ষয়ক্ষতির খবরাখবর। নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠন করা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তার বাস্তবায়নের চেষ্টা করছে মন্ত্রণালয়, এমনটি জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানী ঢাকার রমনায় অফিসার্স ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, মুক্ত গণমাধ্যম শক্তিশালী গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তার মতে দায়িত্বশীল ও স্বাধীন সাংবাদিকতা দেশে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথকে আরও সুগম করে। তাই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তথ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গত কয়েকদিন আগে নোয়াব গিয়েছিলেন দেখা করতে। উনি নিজে স্পষ্টভাবে বলেছেন যে কোনো গণমাধ্যমে সরকারের কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি কেউ ডিকটেট করে কল দিবে না। আমরা নির্বাচনী ইস্তেহারে বিএনপি নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতাকে সম্মান করে, বস্তুনিষ্ঠ সমালোচনাকে সম্মান স্বাগত জানায়। গণমাধ্যমের উপর আগ্রাসন রোধে গণমাধ্যম কর্মী ও গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরবিচ্ছিন্ন সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর থাকবে বিএনপি। ক্ষমতায় আসার আগে জনগণের কাছে গণভোটের পক্ষে কথা বললেও এখন তা থেকে সরকার সরে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন, সরকারের অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি খাদের কিনারায়। সরকার মৌলিক সংস্কার থেকে সরে এসে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার পথ বেছে নিয়েছে, যা তাদের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির বিপরীত বলে মন্তব্য করেন আখতার হোসেন। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের উপরে যে দায়িত্ব অর্পিত হয়, সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেন নাই। চাঁদাবাজদের বিরুদ্ধে 1 মে থেকে শুরু হওয়া বিশেষ অভিযান এখনও চলছে জোরালোভাবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও অনলাইন প্রতারণা সহ সব ধরনের অপরাধের বিরুদ্ধেও
অব্যাহত রয়েছে সাঁড়াশি অভিযান। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপি কমিশনার মোহাম্মদ সারওয়ার জানান, সমন্বিত নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে চালানো হচ্ছে ব্লক রেড, যাতে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা যায়। মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেটরা, চলছে মোবাইল কোর্ট আর অনলাইনে নজরদারি বাড়িয়েছে ডিএমপি। গত 48 ঘন্টায় 58 জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বিভিন্ন আলামত। বাজার ও জনবহুল এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল, বসানো হচ্ছে নতুন ক্যাম্প ও সিসি ক্যামেরা। ডিএমপি কমিশনার বলেন, অপরাধীদের ছাড়াতে কোনো তদবির গ্রহণযোগ্য নয়, সে যেই হোক আইনের আওতায় আনা হবে। দুটি টেস্ট খেলতে আজ ঢাকায় পা রেখেছেন পাকিস্তান ক্রিকেট দলের সবচেয়ে বড় অংশটি। বাবর আজমদের আজ রাতে আসার কথা। পাকিস্তান দলের এই বড় অংশের মোট সদস্য সংখ্যা 28 জন। এর মধ্যে 2 জন ক্রিকেটার এসেছেন তাদের পরিবার সহ। ক্রিকেটার ছাড়া কোচিং স্টাফরাও আছেন এই বহরে। সিরিজে বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্ট খেলবে দলটি। প্রথম টেস্ট হবে আগামী 8 মে ঢাকায় এবং 16 মে সিলেটে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।